প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনার সুস্বাস্থ্য থেকে সকলকে স্বাগত জানাচ্ছি ডাক্তার সজল আশফাক। আপনারা জানেন যে শিশুদের নানা রকম রোগ হয়, কিন্তু তার মধ্যে কিছু কিছু রোগ আছে যা অনেক শিশু জন্মগতভাবেই সেসব সমস্যা নিয়ে জন্মে থাকে, যে সমস্যাগুলিকে আমরা বলে থাকি জন্মগত ত্রুটি। শিশুদের যত রকম জন্মগত ত্রুটি হয় তার মধ্যে বেশিরভাগই দেখা যায় তার মূত্রতন্ত্র সম্পর্কিত। মূত্রতন্ত্রের যেসব জন্মগত ত্রুটি রয়েছে তার মধ্যে সবচেয়ে জটিলতম যে সমস্যাটি রয়েছে সেটি আমাদের আজকের আলোচনার বিষয়। এ বিষয়ে আলোচনার জন্য উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ। বাংলাদেশে এসছেন অস্ট্রেলিয়া থেকে প্রফেসর পেডি দেওয়ান। প্রফেসর পেডি দেওয়ান, ওয়েলকাম টু চ্যানেল আই, ওয়েলকাম টু বাংলাদেশ। ধন্যবাদ। তারপরে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক সার্জারি বা শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শফিকুল হক। স্যার, আপনাকে চ্যানেল স্টোরিতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তো স্যার, আপনাদের শুরু করি যে আপনারা একটা ওয়ার্কশপ আয়োজন করেছেন। তো এর আগেও আপনারা অনেক রকম ওয়ার্কশপ করেছেন এবং আমরা একটা জিনিস দেখছি যে আপনারা জন্মগত ত্রুটি যেগুলো আছে এবং যেগুলো খুব জটিল অপারেশন দিয়ে যেগুলো সমাধান করতে হয় সেই ধরনের ওয়ার্কশপে আপনারা বেশি করছেন। তো এবারের যে অপারেশনটা আমরা শুনলাম যে মূত্রতন্ত্রের একটি জটিল বিষয় নিয়ে করছেন, তো সেই বিষয়টা আসলে কি একটু যদি বলেন এবং এই ওয়ার্কশপের উদ্দেশ্যটাই কি? ধন্যবাদ সজল আশফাক। আমরা এবারে যে ওয়ার্কশপটি বা কর্মশালাটি যেটা আয়োজন করেছি এটি হচ্ছে মূত্রথলির একটি জন্মগত ত্রুটি। এতে মূত্রথলির সামনের অংশটি তৈরি হয় না জন্মগতভাবে, তার সাথে আমাদের তলপেটের মাংসপেশি এবং চামড়াও তৈরি হয় না, হাড়গুলো দুভাগ হয়ে থাকে এবং এর সাথে লিঙ্গটাও ডিফেক্টিভভাবে তৈরি হয়। ইভেন এমনও হয় কি যে অনেক সময় একই মেয়ে না চলে সেটাও পর্যন্ত করা যায়। ইভেন আজকে অধ্যাপক পেডি দেওয়ান সেই ধরনের একটা অপারেশন যাকে এতদিন ধরে মেয়ে হিসেবে বিবেচনা করা হচ্ছিল, কিন্তু তিনি দেখছেন যে আসলে এটা হচ্ছে ছেলে এবং এটাকে কমপ্লিটলি কনভার্ট করে ছেলেতেই তৈরি করা হয়েছে। তো এইটা একটা জটিল সমস্যা। এই ধরনের অপারেশন, এই ধরনের সমস্যা খুবই কম, কিন্তু যার সমস্যাটা হয় এটা খুবই দেখতে খুবই খারাপ দেখায়। একটা মাংসপেশি, টকটকে লাল মাংসপেশি তলপেটে দেখা যাচ্ছে পুরো, এবং সেখান থেকে কন্টিনিউয়াস প্রস্রাব ঝরতেছে। এটা যেমন তার সমাজের জন্য, তার মায়ের জন্য, মাকে কন্টিনিউয়াস তাকে পরিষ্কার করতে হচ্ছে, তেমনি এটা যদি চিকিৎসা করা না হয় সে সারা জীবনের জন্য সমাজের জন্য বাড়ে। অতএব এটা যার হয়, যদিও এর ইনসিডেন্স খুবই কম, কিন্তু যার হয় এটা তার জন্য তার পিতা মাতার জন্য, পুরো সমাজের জন্য বোঝা। হ্যাঁ, অতএব আমরা এই জটিল সমস্যাকে এবার বেছে নিয়েছি আমরা এটা চিকিৎসার জন্য। জটিল এবং আমরাও এটার চিকিৎসা করে আসছি। আমরা গত 18 বছরেই আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 71টি অপারেশন হয়েছে। এর অনেকগুলো সাকসেস হয়েছে, অনেকগুলো সাকসেস হয়নি। কিন্তু এর যেগুলো সাকসেস হয়নি তাদের কিছু কিছু ক্ষেত্রে 2-3 বারও অপারেশন করা হয়েছে। কাজেই এইটাকে আমরা আরও বেটার করার জন্য এই ব্যাপারে অধ্যাপক পেডি দেওয়ান যথেষ্ট উনি অভিজ্ঞ এবং উনি বিশ্বের অনেক দেশে এই অপারেশন করবেন, সেই জন্য আমরা ওনাকে আমন্ত্রণ জানিয়েছি। উনি এর আগে যদিও আরও প্রায় 7 বার এই দেশে ভ্রমণ করেছেন বিভিন্ন আরও টপিকস নিয়ে আমাদেরকে সাহায্য করার জন্য। প্রফেসর পেডি দেওয়ান, মে আই নো ফ্রম whom you got the invitation, in response to which you are now in Bangladesh? My first visit was in 1993, and I was at that stage it was related to helping develop the specialty of paediatric surgery and paediatric urology, and that was through the International Federation of Surgical Colleges. Shafiqul Hogg has become a dear friend, and his family are friends of mine. And I have had the opportunity of working with paediatric surgeons and with urologists through those years, but more recently it has been an invitation from Shafiqul Hogg to be involved with the 3 different institutions that we've worked at, the Shishu Hospital, BSMMU and Dhaka Medical College Hospital, and working through a workshop that was focusing on the particularly problematic abnormality of the bladder exstrophy. And that has come about because it is a very difficult problem
all around the world, and it has been a pleasure to come to Bangladesh where people are saying it is a difficult problem, let's get together and try and look for a better solution. And I have had a lot of experience, but it's about working together with people who have expertise, where we're working together on a very difficult problem, looking for better solutions, where I am adding my expertise, I'm teaching, learning, we're all learning together. So it's been a really enjoyable experience being here in Bangladesh and helping the children, helping with the teaching, and helping develop solutions that perhaps can be taken around the world in addition to being used here in Bangladesh. প্রফেসর শফিকুল হক, আপনার কাছে জানতে চাইবো যে প্রফেসর পেডিদন বললেন যে এক্সট্রোফিক ব্লাডার যে সমস্যাটার কথা, আসলে এই সমস্যাটা কি, মানে কি ধরনের উপসর্গ নিয়ে থাকে, তারপরে এতে কি কি ধরনের জটিলতা হতে পারে সেটা যদি বলেন একটু। কারণ অনেকেই আছে যে হয়তো চিকিৎসা পান না বা চিকিৎসা নিতে পারছেন না, সুযোগ নেই বলে। এটা খুবই সঙ্গত প্রশ্ন। এতে তো তলপেটের যেমন অংশ তৈরি হচ্ছে না, মানে উদরের একটা মানে ওই আমাদের যে কোনো আবরণই নেই, পুরো খোলা টকটকে লাল মূত্রথলিটা দেখা যাচ্ছে, তার থেকে সব সময় তার পুরোটা হচ্ছে, পুরোটা নেই, সামান্য অংশ আছে। আচ্ছা আচ্ছা, মানে মূত্রথলির ভিতরটা দেখা যাচ্ছে। এবং অনেক সময় দেখা যায় কি যেই দুটো মূত্রনালী কিডনি থেকে এসে মূত্রথলিতে এসে সেই দুটো নালী দিয়ে এরকম দুই ধারায় পেশাব বের হচ্ছে, এরকমও দেখা যায়। দেখতে এটা পুরোপুরি অস্বাভাবিক। মানে মূত্রথলিটা আসলে থলি না, এটা একটা প্লেটের মতো, থালার মতো হয়ে আছে, এরকম একটা অবস্থা, খোলা একদম। হ্যাঁ, একটা চ্যাপ্টা, একটা থলির মতো, একটা চ্যাপ্টা, একটা মেমব্রেন, প্লেট যেরকম থাকে। তো এটাকে যদি চিকিৎসা করা না হয়, সে তার তো আমি আগেই বলেছি যেমন পুরো বার্ডেন, এবং ভবিষ্যতে সে স্বাভাবিক জীবন করতে পারবে না, সে কোনো সাংসারিক জীবনেও যেতে পারবে না। কিন্তু অপারেশন করার পরে সে কতটা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে, কতটা আশাবাদী আপনারা? আজকালকার দিনে বর্তমানে অপারেশন প্রায় 70 থেকে 80% বর্তমানে সম্পূর্ণ ভালো হয়ে যায়। তারা পুরো স্বাভাবিক সংসার ধর্ম করতে পারবে, পুরো স্বাভাবিক জীবনে তারা পুরো ফিরে যেতে পারবে। এবং কিছু কিছু ক্ষেত্রে হয় কি যে কিছু কমপ্লিকেশন হয়, যেমন ইনকন্টিনেন্স হতে পারে, সেটারও আবার চিকিৎসা আছে। সেখানে হয়তো সবসময় তাদের প্রস্রাব ঝরতে থাকে, এটা একটু অপারেশনের পরে কমন সমস্যা, কিন্তু সেইটাও কেউ ফার্দার অপারেশনের মাধ্যমে এটা ঠিক করা যায়। আচ্ছা, আপনি বলছিলেন যে এটা একটি জন্মগত সমস্যা, তো এটা কি যদি একটু অন্যভাবে বলি, যেটা কি বংশগত কোনো সমস্যা, বংশ পরম্পরায়? এটা না, এটা বংশ পরম্পরায় না, তবে যদি কোনো বংশে থাকে তাহলে তার সন্তানের এটা হওয়ার ইনসিডেন্সটা একটু বেশি। আচ্ছা আচ্ছা, না যে হিমোফিলিয়া বা অন্যান্য এর জন্য যে বেশিরভাগই হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তা না। আচ্ছা, এবার ধরা যায় যে কোনো মায়ের একটা এরকম বেবি আছেন, তো সেই তার পরবর্তী প্রেগন্যান্সিতে ভবিষ্যতে যদি উনি গর্ভধারণ করেন, সেক্ষেত্রে কি না, এরকম শিশু হওয়ার না, এরকম সম্ভাবনা খুবই কম। খুবই কম। আচ্ছা আচ্ছা, তো প্রফেসর পেডিদেওয়ান, would you please tell us, is there any difference in the operative procedure in case of male and female patients? Yes, the problem for the bladder exstrophy in the male is an additional problem because in the failure to close of the front of the bladder, the front of the penis is also not closed. Yeah. And when the boy is born, his penis is separated, the two halves of the penis are pulled apart and down, and generally the growth of the penis is a little smaller than is normal. And the problem is that the bladder, once you create the bladder, is attached to the penis and it tends to be pulled back into the pelvis. There are some solutions that are being looked at around the world with different surgeons who have described different techniques, but they don't give the solution for that part of the anatomy. So what we try and do is create the tube in the penis for the urine to come through, but in doing that it creates a problem sometimes that the boys have to wait for puberty for them to look to see that their penis is a more normal size. So that's a problem of dealing with the boys, which obviously you don't have with the girls. The closing of the anatomy produces the ability to produce a very good normal looking result early, whereas
that you have to wait for puberty to get a more normal result for the boys, for the hormone growth of their penis. প্রফেসর শফিকুল হক, তো আপনারা যে অপারেশন করছেন, কিন্তু আমরা একটু আগে বলছিলাম যে আমাদের দেশে অনেকে আছেন যে অপারেশনের সুযোগ পাচ্ছেন না বা সুযোগ মানে তারা করার সামর্থ্যও নেই হয়তো। তো এক্ষেত্রে কি আপনি বলবেন যে এটা একটা জীবন সংহারী রোগ বা এটা জীবনকে থমকে দিতে পারে, এরকম কোন রোগ এটা? এটি জীবনকে থমকে দিতে পারে, কারণ সে তো তার স্বাভাবিক লাইফে আসতে পারছে না। কিন্তু এটা লাইফ থ্রেটেনিং কি, তার ভবিষ্যৎ জীবন কি হবে যদি সে অপারেশন না করে? অপারেশন না করে সেইভাবে সে বড় হতে পারবে, তার জীবন আশঙ্কা নেই, কোনো জীবন আশঙ্কা নেই। কিন্তু এটা তো সে তার নিজের জন্য, সমাজের জন্য সে একটা বার্ডেন। এইটা নিয়ে সে হয়তো একেবারে সে স্বাভাবিক একটা পুরো যে বয়স সে পার করে দিতে পারে। কিন্তু এইটা তার জন্য একটা, তার যে শারীরিক বিকাশ বা মানসিক বিকাশ, এতে কোনো সমস্যা হয় না। এবং এটা অপারেশন করার পরেও তার নর্মাল মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ হবে। আচ্ছা আচ্ছা, সো ভেরি গুড ওয়ান। I believe you have done different type of procedure. Can you please give me some ideas about the operation procedure that you have performed here, please? Yeah, most of the operations have been for the condition that Shafiq has talked about, the bladder exstrophy, but we have had some extension beyond that to look at other causes of urinary incontinence. So firstly, the bladder exstrophy has been the straightforward bladder exstrophy in a younger child with a boy, where we do most of the repair of closing the abdominal wall, closing the bladder, closing the penis, or what is called the perineum, the lower part of the female anatomy, and that's reasonably straightforward. The other situation we've been involved with is where surgery has previously been unsuccessful, and that is a reality of this type of abnormality, where complex operations can have outcomes that aren't perfect. So we've gone ahead and we've reoperated, particularly breaking the bones of the pelvis to be able to get the front of the pelvis to close. So we make a break at the back of the pelvis to get the front of the pelvis closed. Today and yesterday we've done some other slightly different operations where an even rarer condition of where both the bowel and the bladder are open to the surface. So the front wall of the abdomen is both the bowel and the bladder, and a little boy had to have the closure of the bladder, having had the bowel dealt with before, with a much more difficult problem because the pelvis is much more open, the gap at the front is much wider. An operation yesterday was on a girl who had something that is a little bit like a chook, a chicken has, where each of the three different parts of the urinary tract, the genital tract and the bowel come out through the one opening, and that's called a cloaca, but it's the three coming out through the one. This girl had a variation of that, and her problem at around about 7 or 8 years of age was she had no urinary control at all. Her urine, again like the bladder exstrophy problem, was just dripping away all the time. So for her it's been also a life-changing operation where the outside appearance hasn't changed very much. The bladder exstrophy children have had their first attempt at moving forward to control, but also having this raw surface that's on the surface of the skin closed in to look much more normal on the outside, making it easier for the family to care for. So that's been the range of conditions we've dealt with on this occasion. What I'm quite excited about is that there is the expectation that having had such a learning experience that perhaps we can organise additional workshops for looking at the other complex end of other parts of the paediatric urology spectrum, and I think that would be a useful program to commence, starting as this being the first of a series. প্রফেসর শফিকুল হক, জি, আপনার কাছে জানতে চাইব যে প্রফেসর পেডিদন বলছিলেন যে এই অপারেশনে পিবিক সিম্ফাইসিস বা হাড়ের কিছু অংশের একটা অপারেশনের বিষয় জড়িত আছে। তো এক্ষেত্রে কি ইউরোলজিস্টরা বা পেডিয়াট্রিক সার্জন যারা আছেন আপনারা, তাদের সাথে কি অর্থোপেডিক সার্জনদের সম্পৃক্ততা দরকার আছে, না সেরকম কোনো প্রয়োজন নেই? এটা ইউজুয়ালি আমরা এটা করতে করতে অভ্যস্ত হয়ে যায় বলে খুব একটা দরকার হয় না।
হ্যাঁ, আচ্ছা, তবে অনেক দেশে এটা অর্থোপেডিক সার্জন সহ একসাথে করে অপারেশন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু ইউজুয়ালি আমাদের দেশে কিংবা প্রফেসর পেডি দেওয়ান ওনারা ইউজুয়ালি দরকার হয় না, কারণ এতে পিছনের দিকের দুটো হাড়কেও কাটতে হয়, সামনের দিকের হাড়কেও অনেক সময় কাটতে হয় একটা স্বাভাবিক শেপ দেওয়ার জন্য। এবং উনি যেটা বলছিলেন এ কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদিও অপারেশনের টেকনিক কয়েক রকম, কিন্তু ইন্ডিভিজুয়াল পেশেন্টে অনেক সময় কিছু অপারেশনের টেকনিকে ভেরি করতে হয়, কারণ সবাই তো একভাবে প্রেজেন্ট করে না। যেমন একটা কমপ্লেক্স যে যিনি বললেন যে ব্লাডার এক্সট্রফি অনেক সময় কম্বাইন হয় রেকটামের সাথে, পায়খানা রাস্তার সাথে মিশে এক থলি হয়ে যায়, তখন দুটো থলিকে আলাদা করতে হয়, পেটে পায়খানা রাস্তা টেম্পোরারি করতে হয়, একে অনেক স্টেজের অপারেশন পুরো থলিটাকে মানে পুরো রাস্তা সব পৃথক পৃথক ভাবে তৈরি করে দিতে হয়। এটা খুব জটিল এবং এটা জন্মানোর 2-3 দিনের মধ্যে প্রথম অপারেশনটা করতে হয়। আচ্ছা আচ্ছা। ইভেন এক্সট্রোফিক ব্লাডারের বেস্ট টাইম হচ্ছে জন্মানোর প্রথম 3 দিনের মধ্যে অপারেশনটা করা। আসছিলাম যে স্টেজ অনুযায়ী বা রোগের প্রকাশ অনুযায়ী কখন আসলে অপারেশন করতে হয়? বেস্ট টাইমটা হচ্ছে কি প্রথম 72 ঘন্টার মধ্যেই, ফার্স্ট 72 আওয়ার্স দ্য বেস্ট টাইম। ওই সময়ের মধ্যে অনেক সময় হাড় কাটা লাগে না, কারণ হাড় তখন অনেক নরম থাকে, মায়ের হরমোনের এফেক্টে বাচ্চার হাড় ইজিলি সামনের দিকে নিয়ে আসা যায়, এবং সেই ক্ষেত্রে অপারেটিভ ট্রমা যাকে আমরা বলি এটা কিন্তু বাচ্চার উপর অনেক কম হয়। এবং বয়স 3 দিন বলে তার জন্য কিন্তু আমাদের অপারেশন কোনো ডিফিকাল্ট হয় না, বরং অপারেশন জন্য আগেরটা কম হচ্ছে। হ্যাঁ, কাজেই এটা বরং তার জন্য ভালো হয়। আচ্ছা আচ্ছা। এবং তার সমাজের উপরে তার বোঝাটা অনেক কমে যায়, মায়ের উপরে বিশেষ করে স্ট্রেসটা। আচ্ছা আচ্ছা। তারপরও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে আমাদের কাছে আছে অনেক দেরি করে, কারণ এই চিকিৎসা যেহেতু সব জায়গায় হয় না, সবাই করতে পারে না বলে হয় কি অনেক সময় আমাদের কাছে এত দেরি করে আসে, তখন এর অলরেডি বাই দিস টাইম এত চেঞ্জ হয়ে যায় যে আমাদেরকে তখন অপারেটিভ টেকনিকে অনেক কিছু চেঞ্জ করতে হয়। কত বছর বয়সে আসে আপনাদের কাছে? অনেক সময় আমাদের কাছে 2 বছর, 3 বছর, ইভেন 5 বছর বয়সেও আসে। তখন কি অপারেশন করতে আরো কিছুটা অসুবিধা হয়, অনেক সময় হয় কি মূত্রথলি অনেক ছোট হয়ে যায়, তখন তাকে অগমেন্টেশন বা তাকে বড় করতে হয়, তখন আমাদেরকে পেটের যে আমাদের নাড়ি আছে বা ইন্টেস্টাইনের কিছু অংশ নিয়ে এর সাথে জোড়া দিয়ে আমাদেরকে করতে হয়। একটা পেশেন্টকে কয়বার পর্যন্ত অপারেশন করতে হয়, কতবার লাগে, কয় ধাপে করতে হয়, এবং প্রতিটা ধাপের মধ্যে কি পরিমাণ গ্যাপ দিতে হয়? সবচেয়ে কম সংখ্যক হচ্ছে 2 বার। প্রথমবার করার পরে সেকেন্ডটা সাধারণত আমরা 6 মাস পরে করি, ইউজুয়ালি আফটার 6 মান্থস আফটার দ্য ফার্স্ট ওয়ান। সাধারণত 2 বার লাগে। সাধারণত 2 বার, কিন্তু যদি কোনো অপারেশনের পরে আবার ফেল হয়ে যায় তাহলে যে কয়বার লাগবে এটা বলা মুশকিল। কিছু ক্ষেত্রে দেখা যায় কি 3 বার 4 বারও লেগে যায়। মানে একটু বলছিলেন যে জটিল যদি বেশি হয় সেক্ষেত্রে আসলে অনেকবার লাগতে পারে। সেক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমি প্রফেসর পেডি দেওয়ান, would you please mind to make some comments on our surgeons with whom you had been working for last few days in a different procedure? The first thing is that they've become good friends of mine because we have been in a situation where we've been working long hours, working very hard, working with complex problems where the challenges that we've faced have been the difficult cases, but also we have been challenging one another with questions, comments, understanding of the academic knowledge. All those things have been backwards and forwards in what has been a very competitive, collaborative, friendship-forming way, which is the best way to move forward in the development of understanding of the condition. I have great respect for the surgeons here in Bangladesh because of the obviously more difficult conditions that people work with in all sorts of ways in Bangladesh, and for some of the limitations of the resources and some of the outcomes that they're able to achieve is truly remarkable. What do you think about our future perspective on this issue? Do you have any definite recommendation for a long-term plan? I think for Bangladesh there is a huge prospect of development. There's a huge prospect of Bangladesh being a leader for paediatric surgery in the world. One of the problems that's happening in the developed world is that paediatric surgeons are doing a lot of minor surgery, and each of those surgeons are doing a relatively small amount of major surgery, and therefore the ability of Bangladeshi paediatric surgeons to be the best in the world in major surgery is actually it's a huge potential of the leadership coming from the fact
that there is now a well-trained base of paediatric surgeons who still have a very big load of the major cases. The time is not being taken up by minor surgery that can be done by a lot of different people, general practitioners, general surgeons, urologists and others who might be able to provide that service and give good service. Those who are concentrating on the care of surgery for children of the subspecialty can take their time doing the major operations and be majorly skilled, whereas in most centres in America, England and Australia, bladder exstrophy, for instance, very uncommonly occurs. For the state of Victoria, which has about 6 million people in Australia, where Melbourne is the capital city, there are 2 new bladder exstrophies per year. In a year. So that the experience that occurs for me coming to Bangladesh means that I have had 4 to 5 years of Melbourne-born experience in bladder exstrophy. So that allows... In Bangladesh, we are doing 6 to 8 in a year. অনেক বেশি অপারেশন আমাদের সুযোগটা এখানে অনেক বেশি আমাদের ডেভেলপ করার সুযোগ। So that's where the potential for Bangladesh to create leadership in the world if they use the resource of the ability to learn from the patients that come, and we all learn from our patients all the time, and if the surgeons can learn from one another and have people like myself coming to add to that mixture, then I think the prospect for the care of children in Bangladesh is excellent, and for Bangladesh to be in a leadership position in the world is also very, very good. তো প্রফেসর পেডি দেওয়ানের মতো আমরাও আশাবাদী হতে চাই। তো আমাদের আজকের এই অনুষ্ঠানের সময়সীমা শেষ হয়ে এসেছে। তো প্রফেসর শফিকুল হক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ টু বি উইথ আস। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং আমরা প্রফেসর পেডি দেওয়ানের মতো আমরাও আশাবাদী হতে চাই যে আমাদের দেশে যেসব অপারেশনগুলি হচ্ছে এবং আমাদের বিশেষজ্ঞরা সেই সব অপারেশনে যেভাবে প্রশিক্ষিত হচ্ছেন, দক্ষ হচ্ছেন, তাতে অদূর ভবিষ্যতে হয়তো আমাদের এই দেশে জটিল যেসব অপারেশন রয়েছে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, সেগুলো আমাদের দেশেই অত্যন্ত সফলভাবে সম্পন্ন হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।